ইয়েস, হ্যাঁ পাঠিয়ে দিন। সুইং ডোর ঠেলে যিনি ঘরে ঢুকলেন তার গায়ের রং বেশ কালো, পরনে ছাই রঙের ফুল শার্ট আর ওই রঙের প্যান্ট, পায়ে বাদামি রঙের বুট জুতো, কেনা চিনি দোকান থেকেই কেনা। এক নজরে দেখে শঙ্কর্ষণ মনে মনে এসব ভাবল। বসুন। চেয়ারে বসতে বসতে ঘরের চারদিকটা একবার চোখ বুললেন মিস্টার তরফদার। বোধহয় যার সাহায্য নিতে এসেছেন তার অবস্থা আর পরিবেশ যাচাই করে নিচ্ছেন। শঙ্কর্ষণ ডানহিল সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলুন, আপনার জন্য কি করতে পারি? প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তরফদার ধন্যবাদ দিলেন। তারপর ওটা ধরিয়ে বললেন, একটা চুরির কেসে আপনার কোম্পানির সাহায্য চাইছি শঙ্কর্ষণবাবু। ও আই সি। ইনস্যুরেট করা কোনো দামি জিনিসের ওপর? ভদ্রলোক মাথা দোলালেন। কিন্তু পুলিশের সাহায্য নিচ্ছেন না কেন? মানে শঙ্কর্ষণবাবু, দেখুন, পুলিশকে জানানো হয়ে গিয়েছে, কিন্তু এসব আমরা নিজেরাই ইনভেস্টিগেট করে থাকি। আমাদের মনে হচ্ছে চুরিটা ভেতরের মানে জানাশোনার মধ্যেই কেউ করে থাকবে, তাই পুলিশের পাশাপাশি বাইরের কাউকে দিয়েও আমরা একটা বেসরকারি তদন্ত করাতে চাইছি শঙ্কর্ষণবাবু। তাছাড়া ভদ্রলোক মুচকি এসে বললেন, পুলিশের ওপর আজকাল মানুষ আর আস্থা রাখতে পারছে না। হ্যাঁ বেশ, তা কি চুরি হয়েছে সেটা বলুন তো। আর কত টাকারই বা ইন্স্যুরেন্স করা ছিল ওটার ওপর? আসলে একটা রাধা গোবিন্দের মূর্তি ছিল, প্রায় বিগতখানেক লম্বা, নিটোল সোনা। গোবিন্দর দু চোখে আবার হিরে বসানো। 5 লাখ টাকার ইন্স্যুরেন্স ছিল শঙ্কর্ষণবাবু। বাপরে, 5 লাখ টাকার প্রিমিয়াম তো কম নয়। তা কতদিন আগে ইন্স্যুর করা হয়েছিল? সেখানেই তো সমস্যা, মাত্র 1 বছর। কোয়ার্টারলি প্রিমিয়াম 3টে দিয়েছেন, চতুর্থটা আসছে মাসে দেওয়ার কথা, আর তারই মধ্যে দেখুন কি যে ঘটে গেল একটা। শঙ্কর্ষণ আবার ভুরু কুঁচকাল, তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, আচ্ছা, আমাকে গোড়া থেকে একটু বলুন তো। বেশ, শুনুন। আমাদের ক্লায়েন্ট হচ্ছেন অরিন্দম শীল। আইরিটোলার শীলদের নাম আপনি হয়তো শুনে থাকবেন, খুব বনিদি বাড়ি। ইংরেজ আমলে এদের পূর্বপুরুষরা শুধু খেতাবই পাননি, অনেক সুযোগ সুবিধাও পেয়েছেন। লোহা লক্করের ব্যবসা ছিল, বুঝলেন। তা কলকাতায় অন্যতম ধনী এবং অভিজাত পরিবার বলেই তারা খ্যাতির নাম ছিল। স্বাধীনতার পর থেকেই অবস্থা পড়তে শুরু করে। তো গত 30 বছরে অনেকটাই উলটপালট হয়ে গেছে শঙ্কর্ষণবাবু। রেস আর ফটকাবাজিতে জলের মতন টাকা বেরিয়ে যেতে শুরু করে। তবে বনিদি চালচলন ওনাদের একেবারেই কমেনি। 2-4টে কোম্পানির শেয়ার হোল্ডারও হলেন অরিন্দম শীল, একটার ডিরেক্টর বোর্ডও বটে। পড়তি অবস্থা হলেও এখনও যা সম্পত্তি আছে তাতে অনেক লোকের কি হার মানিয়ে দিতে পারেন শঙ্কর্ষণবাবু। মস্ত জমি নিয়ে যে বাড়িটা আছে তারই দাম প্রায় কোটির ওপর হবে। পুরাতন আমলের বাড়ি, খাঁটি মশলায় তৈরি, এখনো বেশ মজবুত আছে। যা হোক সে কথা। তো ওই রাধা গোবিন্দ মূর্তি বানিয়েছিলেন অরিন্দম শীলের পিতামহ জয় কৃষ্ণ শীল। তিনি ইংরেজের কাছ থেকে খেতাবও পেয়েছিলেন।
তিনি শিলবংশের প্রথম উদ্যমী পুরুষ যাকে বলা যেতে পারে। ব্যবসার পত্তনও তো উনিই করেছিলেন। তা খুব সমারোহ করে ওই যুগল মূর্তি উনি প্রতিষ্ঠা করেছিলেন জয়কৃষ্ণ শীল। তো অনেক খোঁজ খবর করে শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি থেকে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে ডেকে এনে জমি যাওয়া দিয়ে বসতি স্থাপনও করিয়ে দিয়েছিলেন ওই জয়কৃষ্ণশীল। তো পূর্বপুরুষের তারই ওই বিগ্রহে পুজো করছে। এখন যিনি পূজারী তার নাম জনার্দন ভট্টাচার্য। বয়স তরুণ না, ওই 60-এর কাছাকাছি। গত 30 বছর ধরে তিনি অনবরত পুজো করে চলেছেন ওই বাড়ির যুগল কৃষ্ণকে। এই বলে কিছুক্ষণ থামলেন তরফদার, আবার একটু নিজের ভাবনাগুলোকে গুছিয়ে বলতে শুরু করলেন। গত 15 তারিখে সন্ধ্যাবেলায় ওই অরিন্দম শীল, তার স্ত্রী আর তার ওই 2 পুত্রবধূ ছিলেন ওই ঠাকুর ঘরে উপস্থিত ছিলেন। জনার্দন ভট্টাচার্য যথারীতি আরতি করছিলেন। তা অরিন্দম শীলের হঠাৎ কেমন যেন একটা সন্দেহ হয়। তিনি ঠাকুর মশাইকে বিগ্রহ ভালো করে দেখতে বলেন। আর দেখুন, তারই সন্দেহ কেমন ঠিক হয়ে গেল। ওটা আসল বিগ্রহ নয় শঙ্কর্ষণ বাবু, ওটা ছিল নকল বিগ্রহ। এমনকি চোখে 2 হীরের জায়গায় বসানো আছে কাঁচের টুকরো। এবার ভেবে দেখুন তো একবার। শঙ্কর্ষণ বাধা দিয়ে বলল, দেখুন, এটাও তো হতে পারে যে 15 তারিখে ধরা পড়লেও এই অদল বদল ব্যাপারটা অনেকদিন আগেই ঘটেছে, কেউ খেয়াল করেনি। দেখুন, পুরোহিত যখন পূজা বা আরতি করেন তখন বাড়ির লোক মানে কেউ না কেউ তো সেখানে থাকবেন। তাই তো শুনেছি। 15 তারিখে আরতির সময় অরিন্দম শীল, তার স্ত্রী এবং তার 2 পুত্রবধূ ঘরে ছিলেন বললেন আপনার কথা অনুযায়ী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রোজই কি তারা তাহলে ওখানে থাকেন নাকি? যতদূর আমার জানা রোজ থাকেন না শঙ্কর্ষণ বাবু। সেদিন রাস পূর্ণিমার উৎসব চলছিল। তবে অন্যদিন কে থাকেন এই পুজো বা আরতির সময়? সাধারণত অরিন্দমশীল তার স্ত্রী থাকেন, পুত্রবধূরা কাজকর্মে ব্যস্ত থাকেন। বুঝতেই পারছেন, বড় লোকেদের বড় বড় ব্যাপার। তবে তিনি কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েন। তবে মিসেস শীল মানে ওই অরিন্দমশীলের স্ত্রী কিছুদিন একটু অসুস্থ হয়ে পড়েন। বাতের ব্যথায় ভুগছেন, বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই রোজ থাকতে পারেন না। পুত্রবধূরা কেউ একজন তার পুজোর যোগান দেন। অরিন্দমশীল মাঝে মাঝে পুজোর সময় থাকেন। মানে শুনেছি সন্ধ্যাবেলা আরতির সময় খুব জরুরি দরকার ছাড়া উনি ওখান থেকে নড়েন না। তা ঠাকুর মশাই পূজা বা আরতির সময় কেউ কেউ ওকে একা রেখে 2-5 মিনিটের জন্য বাইরে বেরিয়েছেন, ধরুন কিছু আনতে? না, তা ঠিক বলতে পারবো না শঙ্কর্ষণ বাবু। আমার মনে হয় আপনি তদন্তের ভার নিয়ে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। পুলিশ ঠাকুর মশাইকে সন্দেহ করছে, তার বাড়িতে সার্চ করতেও গিয়েছিল, বুঝলেন। তিনি এখন জামিনে আছেন। অরিন্দমশীল অবশ্য বলেছেন ঠাকুর মশাই দীর্ঘকাল পূজা আর্চা করছেন, ধার্মিক মানুষ এবং সৎ বটে, তাকে তিনি সন্দেহ করতে পারেন না। কিন্তু মানুষ অবস্থার বিপাকে কখন যে কি করে বসে সেটা কি করে বলি বলুন তো শঙ্কর্ষণ বাবু। আচ্ছা, অবস্থার বিপাকে বলছেন কেন? শঙ্কর্ষণ আবার ভুরু কোঁচকাল। দেখুন শঙ্কর্ষণ বাবু, ঠাকুর মশাইয়ের একমাত্র ছেলে একটা সওদাগরি অফিসে কাজ করত। আজ 1 বছর হলো সেখানে লক আউট হয়েছে। ঠাকুর মশাইয়ের ছেলের বিয়েও দিয়েছিলেন, 2 নাতনিও আছে। খুব টানাটানি চলছে, বুঝতেই পারছেন। শিলবাড়িতে পুজো করে তো যথেষ্ট অর্থ রোজগার করতে পারেন না, তা সারা মাসটা চালাবেন কি করে? ভালো কথা। আপনি যদি আসল মূর্তি উদ্ধার করতে পারেন তবে আমাদের কোম্পানির তরফ থেকে 10,000 টাকা পারিশ্রমিক আপনাকে দেওয়া হবে। এই নিন কোম্পানির লিখিত চুক্তি। পোর্টফোলিও থেকে টাইপ করা একটা কাগজ বার করে
তিনি শঙ্কর্ষণের হাতে ধরালেন। কাগজটা চোখ বুলিয়ে শঙ্কর্ষণ বলল, কিন্তু এ ব্যাপারে শিলবাড়ির পূর্ণ সহযোগিতা কিন্তু আমার দরকার হতে পারে তরফদারবাবু। অরিন্দম শীল কিন্তু আমার তদন্তে বাধা দিতে পারেন। না না, তাকে বলা হয়েছে যে তার ক্লেম অ্যাডমিট করার আগে আমরা একটু ভালো করে তদন্ত করে দেখব। 5 লাখ টাকার ব্যাপার, বুঝতেই তো পারছেন। মানে ভদ্রলোক সব রকম সহযোগিতাই করবেন বলেছেন। বেশ, ঠিক আছে, কেসটা তাহলে আমি গ্রহণ করলাম। আহেরি টোলার শিলদের বাড়ি সত্যি দেখার মতন। আগেকার দিনের ধনী পুরুষদের চকমুলের প্রকাণ্ড দালান বাড়ি, নাট মন্দির, আস্তাবল সবই আছে, তবে সেই জৌলস কিন্তু নেই। আস্তাবল ফাঁকা। অরিন্দম সেনের আমলেই সব বিক্রি হয়ে গেছে। বিরাট বিরাট খিলান, মার্বেল পাথরের মেঝে, চওড়া দেয়ালের গাঁথনি, অনেক খড়, কিন্তু এই প্রকাণ্ড বাড়ির এখন মস্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। শঙ্কর্ষণ সকালের দিকেই গিয়েছিল। অরিন্দম শীল ততক্ষণে স্থান সেরে ফিরেছেন। গৌরবর্ণ চেহারা, বয়স 60 পেরিয়েছেন, পরনে পট্টবস্ত্র, গায়ে সাদা শাল। তিনি ঠাকুর ঘরে যাবার উদ্যোগ করছিলেন। ঠাকুরমশাই এসে গেছেন। শঙ্কর্ষণের প্রশ্নের জবাবে তিনি জানালেন, জনার্দন ভট্টাচার্যই পুজো করছেন। আচ্ছা, সেদিন আপনার কেন হঠাৎ সন্দেহ হলো? মানে আপনাদের বিগ্রহটা বদল হয়ে গেছে? প্রশ্ন করল শঙ্কর্ষণ। ওটা জন্ম থেকেই দেখছি, তাই সেদিন কেমন যেন একটু খটকা লাগলো, বুঝলেন? কিন্তু ওটা যে সেদিনই বদল হয়েছে সেটাও তো নাও হতে পারে। মানে ধরুন কয়দিন আগেও তো একটা ঘটতে পারে। দেখুন, সেটা তো হতেই পারে। হ্যাঁ, সে কথাই আমি জানতে চাইছি। ওই দিনই আপনার খটকা লাগলো, তার আগে চোখে পড়েনি? অরিন্দম শীল এক মুহূর্ত শঙ্কর্ষণের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, হয়তো খেয়াল করিনি, তবে সেদিন রাস পূর্ণিমা ছিল শঙ্কর্ষণ বাবু। সন্ধেবেলা আলো দিয়ে সাজানো হয়েছিল বিগ্রহ, তাই চোখে পড়েছিল বোধহয়। তাছাড়া আগেই যে ওটা বদল হয়ে গিয়েছিল সেটা তো আপনার অনুমান মাত্র, সকালেও তো হতে পারে। হ্যাঁ, তা ঠিক। তা ওই দিন সকালবেলা পুজোর সময় ঠাকুর ঘরে কে ছিলেন? আমার পুত্রবধূ, আমাকে সেদিন সকালেই বেরোতে হয়েছিল। আপনার ছোট পুত্রবধূর সঙ্গে একবার দেখা হতে পারে? হ্যাঁ, তবে শুধু ওনার সঙ্গে নয়, আপনার বাড়ির সবার সঙ্গে একবার কথা বলে দেখতে চাই। দয়া করে যদি একটু ব্যবস্থা করে দেন। ঠিক আছে। এই বলে অরিন্দম শীল আশ্বাস দিলেন। তার ছোট পুত্রবধূর নাম ইপ্সিতা। অরিন্দম শীলরা বনিদি পরিবার এবং সেই সূত্রে রক্ষণশীল বলেই পরিচিত এনারা। কিন্তু ইপ্সিতা তার ব্যতিক্রম। চুল ছোট করে কাটা, ভুরু প্লাক করা, বেশভূষায় আধুনিকতার ছাপ, মুখে প্রসাধনের চিহ্ন সুস্পষ্ট। শঙ্কর্ষণ বলল, আচ্ছা, 15 তারিখে সন্ধ্যাবেলায় আপনাদের বিগ্রহ বদলের ব্যাপারটা যেদিন ধরা পড়ল, সেদিন সকালবেলা আপনি পুজোর ঘরে এসেছিলেন ঠাকুরমশাইয়ের সঙ্গে জোগাড় দেওয়ার জন্য? ইপ্সিতা দেবী মৃদু ঘাট নাড়ালেন। আচ্ছা, আপনি কি সব সময় ঘরেই ছিলেন? মানে একবারও ঠাকুরঘর থেকে বেরোননি? মিনিট 5-এর জন্য একবার আমার শোবার ঘরে গিয়েছিলাম। চন্দন খুঁজতে খুঁজতে মনে পড়েছিল আলমারিটা খুলেছিলাম বটে, কিন্তু বন্ধ করা হয়নি। ও আচ্ছা, এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি? আলমারি না হোক, অন্য কিছু কারণে ঠাকুরঘর থেকে ছেড়ে আপনাকে বেরিয়ে আসতে হয়েছিল? তা হতে পারে। আমার তো আর আগে কখনো ঠাকুরমশাইয়ের উপর সন্দেহ করিনি। এখন করেন? করব না বলছেন? উনি ছাড়া আর কি সরাতে পারে বলুন তো ব্যাপারটা? দেখুন, উনি অনেক বছর ধরে পুজো করছেন, তা আগে কখনো অবিশ্বাসের কাজ তো উনি করেছেন বলে মনে হচ্ছে না। মানুষের স্বভাব বদলাতে কতক্ষণ? লোভ তো মনে ঋষিদেরও মতিভ্রম করল। আচ্ছা, আপনার বড় যাকে একটু ডেকে দিন তো।
অরিন্দম শীলের বড় পুত্রবধূ কিন্তু রক্ষণশীল ঘরের বধূ। হাতির দাঁতের মতন গায়ের রং, পদ্মের পাপড়ির মতন চোখ, ঘন কালো চুল কোমর পর্যন্ত ছাড়িয়েছে, মাথায় ঘোমটা, কপালে সুন্দর করে একটা সিঁদুরের টিপ, আর দুপায়ে আলতা। নামটাও সাবেকি আমাদের, মৃণালিনী। তিনি একা ঘরে এলেন না, একজন দাসীকে সঙ্গে নিয়ে এলেন। শঙ্কর্ষণের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন মৃণালিনী দেবী। তারপর এলেন অরিন্দম শীলের স্ত্রী। বয়স 50 পেরিয়েছে। বয়সকালে তিনি যে পরমা সুন্দরী ছিলেন তা এক নজরে দেখলেই বোঝা যায়। শঙ্কর্ষণ যেদিন তার সাথে কথা বলল সেদিন তিনি বাতের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন। তিনি কিন্তু 15 তারিখে আগে বিগ্রহ বদল হবার সম্ভাবনা মানতে পারলেন না। অর্থাৎ ঘুরে ফিরে সন্দেহটা ঠাকুরমশাইয়ের ঘাড়েই এসে পড়েছে। বড় ছেলে অনন্দ অরিন্দম শীল যে কোম্পানির ডিরেক্টরেট সেখানে অ্যাকাউন্টস অফিসার, আর ছোট ছেলে সুনন্দ এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার। তারা কেউই পারতপক্ষে পূজার ঘরে পা দেয় না, ধর্মে তেমন মতি নেই। সব শেষে জনার্দন ভট্টাচার্যের সঙ্গে দেখা করল শঙ্কর্ষণ। উজ্জ্বল গায়ের রং, মাথার চুল প্রায় সাদা, চোখে মুখে দুশ্চিন্তার কালো ছাপ পড়েছে। তিনি ওর পরিচয় আর উদ্দেশ্য জানতে পেরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। বললেন, আমাকে বাঁচান বাবু, আমি নির্দোষ। বিক্রম পাল্টাপাল্টির ব্যাপারে আমি কিচ্ছু জানি না বাবু। আজ 30 বছর হলো এ বাড়িতে আমি পুজো করছি। আমার পিতামহ এখানে পুজো করেছেন কর্তাবাবুর পিতামহের সঙ্গে, জমি জায়গাও দিয়েছিলেন। আমি এমন নিমখারাম নই বাবু। আপনি শান্ত হয়ে বসুন, আর আমি যে প্রশ্নগুলো করছি তার জবাব দিন। আপনি নিরপরাধ হলে নিশ্চয়ই তা প্রমাণ করে যাবে। ভট্টাচার্য মশাইয়ের মুখে আত্মসংযমের চেষ্টা করলেন। শঙ্কর্ষণ তাকে সহজ হওয়ার জন্য কয়েক মুহূর্ত সময়ও দিল। তারপর তিনি বললেন, আচ্ছা, ঠাকুর ঘর কি পূজা আরতি ছাড়া অন্য সময় বন্ধ থাকে? হ্যাঁ, বাইরে থেকে তালা থাকে কর্তা। চাবি কার কাছে থাকে? গিন্নিমার কাছে। উনি কি রোজ দরজা খুলে দেন নাকি? সুস্থ থাকলে উনিই খোলেন। আর সুস্থ না থাকলে? কর্তা বাবু, নয়তো বড় বৌমা। তবে উনি পূজা বা আরতির সময় রোজ ঠাকুর ঘরে থাকেন না? ওর গাড়েই তো গোটা সংসারের দায়িত্ব বাবু। গিন্নিমা প্রায় বাঁচে দোগে শয্যাশায়ী থাকেন, তাই বড় বৌমাকে সংসার সব সামলাতে হয়। আর ছোট বৌমা? তিনি একটু নিজের খেয়ালেই চলেন। এই পরিবারে যেন বেমানান, বুঝলেন। আসলে উনি ছোটবাবুর দাদার ওই অফিসেরই কাজ করতেন। ওখানেই তাদের ভাব পরে বিবাহ। কর্তাবাবু আর গিন্নিমাও একটু মত ছিল না এই বিবাহতে, কিন্তু ছোট দাদাবাবু তাদের কথা শোনেনি। ছোট বৌমাকে তেমন নজরে দেখেন না কর্তাবাবু। তাই বোধ হয় সংসারে কোনো ব্যাপারে ছোট বৌমার আগ্রহ একটু কম। কিন্তু আপনার পূজা বা আরতির সময় দরকার হলে উনি তো থাকেন, আপনাকে তো জোগাড়যন্ত্র করে দেন। তা কেন দেবেন না? হিন্দু ঘরের মেয়ে, ঈশ্বরের মতি তো থাকবেই বাবু। আচ্ছা, বড় ছেলে মানে আনন্দ বাবু, আপনার কর্তাবাবু যে কোম্পানির ডিরেক্টর সেখানেই কাজ করেন, তার আবার কিছু বদখেয়ালও আজই শুনেছি তো। মানে একটু আধটু খেয়াল তো থাকবেই বাবু, তবে নেশা ভাঙ করেন না। আমি খোঁজ নিয়ে জেনেছি বাজারে তো ওর অনেক ধার দেনা রয়েছে। শঙ্কর্ষণ যেন চিন্তা করতে করতে বলল, এদিকে আবার কোম্পানির অ্যাকাউন্টস অফিসার, টাকা পয়সা নিয়ে কারবার। কি বলছেন মশাই? না না, আমি সব সম্ভাবনাই ভেবে দেখছি। শুনলাম আপনার ছেলেও নাকি 1 বছর ধরে বাড়ি বসে আছে। হ্যাঁ, আর বলবেন না, ওইটাই তো চিন্তার কারণ।
শিলবাড়ি থেকে যা পান তাতে সারা মাস চলে? তাই কি আর চলে বাবু? মাসোহারা অবশ্যই 150 টাকা থেকে বেড়ে 250 টাকা হয়েছে, কিন্তু 10 বছরের আগেও 150 টাকার যা মূল্য ছিল, আজ 500 টাকার মূল্য সেটা নয়। তা 100 বার। তবে চলে কি করে আপনার? বাধা কয়েক ঘরের যজমান আছে, বটচাজমোর একটু আধটু জ্যোতিষশাস্ত্র টাস্ত্র জানি আর কি, তা থেকেই কিছু আসে। মাঝে মাঝে উপোস দিই, অভ্যাস হয়ে গেছে বুঝলেন। এইভাবেই চলে। ছেলের চাকরিটা থাকলে আর চিন্তা করতে হতো না। ছেলেকে নিজের পেশায় ঢোকালেন না কেন? একদম বসে না থেকে কিছু তো অন্তত করতে পারতো। আজকালকার ছেলে বাবু স্কুল টিস্কুলে পড়েছে, নামাবলি গায়ে দিতে তাদের গায়ে জ্বর এসে যায়। নতুন চাকরির আশাও নেই। স্ট্রাইক আর লক আউটে একটার পর একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে এক একটা পরিবারকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। আচ্ছা, শুনেছি আপনার স্ত্রী কঠিন রোগে ভুগছেন, তার ঠিক মতন চিকিৎসার জন্য নাকি অনেক টাকার দরকার। ভট্টাচার্য মশাই কোনো জবাব দিলেন না, ব্রবা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। ছোট ছেলে সুনন্দর সঙ্গেও কথা বলল শঙ্কর্ষণ। সে কিন্তু শঙ্কর্ষণকে বেশি পাত্তা দিল না। সে একজন ইঞ্জিনিয়ার, নিজের পদমর্যাদা সম্বন্ধে বিশেষ সচেতন। কয়েকদিন কেটে গেছে। শঙ্কর্ষণ ইতিমধ্যে নানান জায়গায় খোঁজখবর করেছে। মিস্টার তরফদার সেদিন ওর সঙ্গে দেখা করতে এলেন, কাজ কত দূর এগিয়েছে জানতে। ব্যাপারটা কি জানেন? আসলে বিগ্রহ বদল কার কীর্তি সেটা অনুভব করা খুব কঠিন কিছু নয়, কিন্তু সমস্যা হলো সেটা প্রমাণ করার বিষয়টা। কেন আপনি এরকম কেন বলছেন শঙ্কর্ষণবাবু? এই যে এই কাজটা যে করেছে সে বাইরে কেউ নয়। ঠাকুরমশাইকেও আমি ঘরের লোক বলেই ধরেছি। দোতলার তালাবন্ধ ঘর থেকে বাইরে কেউ এসে বিগ্রহ বদল করে নিয়ে যাবে, আবার যাওয়ার সময় দরজার তালাটাও লাগাতে ভুলবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। তবে আমার বিশ্বাস এত তাড়াতাড়ি ওই সোনার বিগ্রহ বিক্রি করার চেষ্টা চোর করবে না, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। অমন একটা মূল্যবান বিগ্রহ যে কোনো বনিদি বা প্রখ্যাত পরিবারের সম্পত্তি কিংবা দুষ্প্রাপ্য সংগ্রহশালা থেকে সরানো হয়েছে, এই প্রশ্নটাই প্রথমে জাগবে ক্রেতার মনে। কাগজেও ওই ঘটনার লেখালেখি বিস্তর হয়েছে। মোটামুটিভাবে সবাই সোনার উপর কারবারিরা ব্যাপারটা জেনে গেছেন। সুতরাং চোরকে সাবধানী হতে হবে। কিছুদিন গেলে ঘটনা যখন মানুষের মন থেকে মুছে যাবে, তখনই সে তৎপর হবে। অবশ্যই এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা। তাই আমার মনে হয় বিগ্রহ এখনো বাড়িতেই রয়েছে, বাইরে পাচার হয়নি। কিন্তু অত বড় বাড়িতে ওটা খুঁজে পার করা যাকে বলে অসাধ্য ব্যাপার। তা বটে, তবে উপায় কি শঙ্কর্ষণবাবু? উপায় তো একটা করতেই হবে। আমি একটা মতলব করেছি। আগামী সন্ধেবেলা সবাইকে বসবার করে হাজির থাকতে বলবেন, ঠাকুরমশাইকেও আসতে বলবেন, অরিন্দম শীলকে বলবেন জরুরি দরকার, সবার উপস্থিত থাকার প্রয়োজন। আপনার কথা ওনারা ঠেলতে পারবেন না, আপনার নোটের ওপরই নির্ভর করছে ওদের 5 লক্ষ টাকা। ও আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম। আচ্ছা, অরিন্দম শীল এত বড় বাড়িটা রেখেছেন কেন? ওটার মেনটেনেন্স খরচ, ট্যাক্স নিহাতি খুব একটা কম কিছু নয়। ভাড়া দিলেও তো বেশ কিছু টাকা ওনার হাতে আসতেই পারে। এমনিতেও ওর যে অবস্থা এখন পড়তেই দেখছি, বড় মানুষের ঠাট্টা মনে হয় এখন ওনাকে বেমানান। আর আমি খোঁজ নিয়েও জেনেছি বাজারে ধার দেনাও ওনার কম নয়। উনি বাড়িটা একটা অংশ কিংবা জমি বিক্রি করে
বেশ তো অনেকটাই টাকা হাতে পেতে পারেন। আজকাল তো মাল্টি স্টোরের বিল্ডিং তৈরির জন্য প্রমোটাররা মুখিয়ে আছে ওরকম বাড়ির জন্য। তরফদার বাবু ঠোঁট উল্টে বললেন, ওরে বাবা, সে বুঝি জানে না ভদ্রলোকের অবস্থা পড়ে গেছে, চারিদিকে ধার দেনা, কিন্তু বংশমর্যাদা সম্বন্ধে টনটনে জ্ঞান যাকে বলে। বড়লোকই চাল চলন ছাড়তে তিনি রাজি নন। কথায় কথায় বলেই ফেললেন তার শরীরে নাকি নীল রক্ত বইছে। ভেবে দেখুন একবার শঙ্কর্ষণবাবু ব্যাপারটা। এ বাড়ি হলো তার বংশের ঐতিহ্য, কলকাতায় একটি ঐতিহাসিক বাড়ি। বেঁচে থাকতে তিনি এ বাড়ি কিছুতেই বিক্রি করতে রাজি নন। তবে ওই বুড়ো যতদিন বেঁচে আছেন ততদিনই, ছেলেরাও সব ঐতিহ্য মানবে না। বাপ চোখ বুঝলেই বাড়ি বেচে দেবে, হে আমি হলপ করে বলতে পারি শঙ্কর্ষণবাবু। সে যাগে, তবে ওই কথাই রইল, আগামীকাল সন্ধ্যাবেলা শিলবাড়িতে আমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তরফদার কথা রেখেছিলেন। অরিন্দম শীলকে বুঝিয়েছিলেন মিটিংটা জরুরি এবং সবাইকে থাকতে হবে। বসবার ঘরটা প্রকাণ্ড। দেয়ালে নামী শিল্পীদের আঁকা অয়েল পেন্টিং সযত্নে বিবর্ণ হয়ে গেছে। মেঝেতে খুব দামি কার্পেট বিছানো, অসংখ্য ফুটো চোখে পড়ে। মেহগিনি কাঠের সাবেকি আমলের সব চেয়ার, রং বার্নিশ উঠে গেলেও কৌলিনত্ব হারায়নি। শঙ্কর্ষণ এবার চেয়ার ছেড়ে উঠে বলতে শুরু করল, এবারের ঠাকুর ঘর থেকে আসল রাধা গোবিন্দর মূর্তি খোয়া যাওয়ার ব্যাপারে মিস্টার তরফদার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মূর্তিটি প্রাচীন এবং নিরেট সোনার, গোবিন্দ দুচোখে আবার হিরে বসানো। অরিন্দমবাবু ওটা 5 লক্ষ টাকায় বিমা করিয়েছিলেন। মূর্তি খোয়া গেছে টের পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। সেই সঙ্গে বিমা কোম্পানির কাছেও 5 লাখ টাকা দাবি করেছেন। বিমা কোম্পানি মিস্টার শীলের এই ক্লেম মেনে নেবার আগে নিয়ম অনুযায়ী একটা তদন্ত করেছিলেন এবং সেই সূত্রেই কোম্পানি থেকে এ ব্যাপারে অনুসন্ধানের ভার এসে পড়ে আমার ওপর। শঙ্কর্ষণ একটু থামল, তারপর উপস্থিত সবার মুখের ওপর চোখ বুলিয়ে বলল, এই ঘটনায় আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে, সেগুলো আপনাদের সামনে আমি রাখছি। 15 তারিখ সন্ধ্যাবেলা মিস্টার শীল আবিষ্কার করলেন যে ওটা আসল বিগ্রহ নয়, নকল। সকালবেলা তার মনে সন্দেহ হয়নি, কারণ সেদিন সকালবেলা তিনি ঠাকুর ঘরে যাননি। তবে তিনি স্বীকার করেছেন বিগ্রহ আগেও বদল হতে পারে। দ্বিতীয় প্রশ্নটা মনে আসে, তা হল এই কাজ বাইরের কারোর দ্বারা হয়নি। ঠাকুরঘরে যাদের অবাধ স্বাধীনতা তাদের পক্ষেই বিগ্রহ বদল করা সম্ভব। প্রথমে জনার্দন ভট্টাচার্যের কথাই আসা যাক। তিনি হলেন বিগ্রহের পূজারী, অনেক বছর ধরে পুজো করছেন। আর পুজো বা আরতির সময় বাড়ি কেউ না কেউ ঘরে থাকেন, তবে অল্প সময়ের জন্য তারা যে বাইরে যান না এমন কিন্তু নয়, আপনাদের কথা অনুযায়ী বোঝা যায়। ভট্টাচার্য মশাই গায়ে চাদর জড়িয়ে মন্দিরে আসেন এবং ঘরে যখন কেউ নেই তখন মূর্তি বদল করে আসল বিগ্রহ চাদরের আড়ালে লুকোতে তার অসুবিধা কিছু হয় না। আরও একটা কথা, বাইরের কেউ ওকে টাকা দিয়ে হাত করে বিগ্রহ হাতিয়েছেন এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া চলে না। না না, আমি অমন কাজ করিনি। জনার্দন ভট্টাচার্য প্রায় আর্তনাদ করে উঠলেন। ডান হাত মুখে তুলে নিরস্ত করে শঙ্কর্ষণ বলতে লাগল, জনার্দন ভট্টাচার্যের সুযোগ এবং সুবিধা দুই ছিল। এবার প্রশ্ন হতে পারে, গত 30 বছর ধরে তিনি তো পূজা আর্চা করে চলেছেন, তার বাপ ঠাকুরদাও নাকি একই মন্দিরের এবং একই বিগ্রহের পুজো করছেন।
এখন এমন অবিশ্বাসের কাজ তিনি করবেন কেন? হ্যাঁ, এটা ঠিক যে পরিবেশ মানুষকে বদলায়। ভট্টাচার্য মশাইয়ের ছেলের 1 বছর ধরে চাকরি নেই, ঘরে পুত্রবধূ আর 2 নাতনি, স্ত্রীর আবার কঠিন অসুখ, চিকিৎসার জন্য তার অনেক টাকার অপ্রয়োজন। শিলবাড়ি থেকে যা মাসোহারা পান তাতে সারা মাস ভালো করে চালানো একেবারে সম্ভব নয়। সুতরাং অভাবে পড়ে সোনার বিগ্রহ সরাবার চিন্তা তার মাথায় আসা মোটেই আশ্চর্য কিছুই নয়। কিন্তু তার অনুকূলেও 2-1টা যুক্তি আছে যা উপেক্ষা করা যায় না। যেমন, এই ঘটনায় পুলিশ প্রথমেই তাকে সন্দেহ করবে, তার সুযোগ সুবিধাও আছে, এবং তার বর্তমান অবস্থার কথা কারোর অজানা কিছু নয়। এটা জেনেও কেন ভট্টাচার্য মশাই এমন কাছাকাছি করবেন? ওই মূর্তি বিক্রি করাও তার পক্ষে যে খুব একটা সহজ কিছু হবে সেটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয়ত হলো, ঠাকুর ঘরে পূজা আর আরতির সময় ছাড়া ভট্টাচার্য মশাই কিন্তু ঢোকেন না, দরজায় তালা থাকে। কিন্তু বাড়ির কেউ কোনো অন্য সময় ও ঘরে ঢুকতে পারেন, এমনকি তালার একটা ডুপ্লিকেট চাবি যে কেউ উড়িয়ে নিতে পারেন, এটাও ঠাকুর মশাইয়ের পক্ষে একটা যুক্তি। তার সুযোগ বাড়ির অন্যদের তুলনায় অনেক সীমিত। শঙ্কর্ষণ আবার থামল। জনার্দন ভট্টাচার্যের মুখে ফুটল কৃতজ্ঞতার চিহ্ন। এবার আমি অরিন্দম শীলের বড় ছেলে আনন্দবাবুর কথায় আসছি। তার বাবা যে কোম্পানির ডিরেক্টর, সেখানকার তিনি অ্যাকাউন্টস অফিসার, অর্থাৎ টাকা পয়সা লেনদেন বা হিসেবপত্রের ভার তার ওপর। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই কোম্পানির অবস্থা একেবারেই ভালো নয়। কর্মচারীরা ঠিক মতন মাইনেও নাকি পাচ্ছেন না। আনন্দবাবুর আবার ঘোড়ার মাঠের একটু নেশা আছে, ধারধোনাও কম কিছু নেই। তাই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য ওই সোনার বিগ্রহ সরিয়ে ওখানে একটা মেকি মূর্ত বসিয়ে দেবার মতলব তার মাথায় যদি আসেও, তাহলে খুব একটা আশ্চর্য আমি হব না। আনন্দবাবুর স্ত্রীকেও কখনো কখনো ঠাকুরঘরের দরজা খুলতে হয়, বিশেষ করে শাশুড়ি মা যখন অসুস্থ থাকেন কিংবা শ্বশুরমশাই ব্যস্ত থাকলে তিনি চাবি দিয়ে তালা খোলেন। স্বামীকে বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য পতিব্রতা স্ত্রীরা উঠতে পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই। শুনেছি তার ধর্মে খুব মতি, তিনি স্বামীর মঙ্গল তার কাছে জগৎ সংসারের থেকে সবচেয়ে বড়। শঙ্কর্ষণ লক্ষ্য করল ঘুমটার আড়ালে আনন্দবাবুর স্ত্রীর 2 চোখ থেকে যেন আগুন গড়াচ্ছে। এবার আমি আসি ছোট ছেলে সুনন্দের কথায়। তিনি একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার। ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক, একটা বড় অঙ্কের টাকার গোলমেলে তিনি জড়িয়ে পড়েছেন। তাকে হয়তো মোটা টাকা খোসরা দিতে হতে পারে, ব্যাপারটা অবশ্যই মিটে যেতেও পারে। কিন্তু তা যদি না হয়, তবে অত টাকা কোথা থেকে তিনি জোগাড় করবেন? তার স্ত্রীরও ঠাকুরঘরে আবার যাতায়াত। বড় জাগে সাহায্য করার নাম করে তিনিও ঠাকুরঘরের দরজা খুলতে পারেন। তার সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি একজন প্র্যাকটিক্যাল মহিলা। স্বামীকে সাহায্য করার জন্য ওই বিগ্রহ সরাতে অনুশোচনা বোধ হবে এমন সেন্টিমেন্টাল তিনি কিন্তু নন। শঙ্কর্ষণ এবার একটু থেমে তারপর ঘরের অন্যান্য মানুষের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো। আমি আগেই বলেছি বিগ্রহ 15 তারিখের আগে, ধরা যাক 12, 13 কিংবা 14 তারিখে বদল হয়েছে। কেন তা বলছি? আসল বিগ্রহের একটা রেপ্লিকা বা অবিকল প্রতিমূর্তি দরকার ছিল অপরাধীর। যেহেতু আসল মূর্তি কারিগরকে দেওয়া সম্ভব নয়, নিশ্চয়ই ওটার একটা ছবি কিংবা ফটো সেখান থেকে নকল করে মূর্তিটা বানানো হয়েছে। বাড়ির কারো সাহায্য ছাড়া এটা তো সম্ভব নয়। নকল মূর্তির ওপর সোনার জল পালিশ করা হয়েছে, আর গোবিন্দ 2 চোখে বসানো হয়েছে 2টো ঝুটো পাথর বা কাঁচের টুকরো বলা যেতে পারে। এই 2টো কাজই বোধহয় কোনো জহুরিকে দিয়ে করানো হয়েছে। শোনার জন্য
বালিশটা তো নিশ্চয়ই। মূর্তি বদল করা হয়েছে হয়তো 14 কিংবা 13 তারিখ। আনন্দবাবুর স্ত্রী স্বীকার করেছেন পুজোর সময় তিনিও 2-1বার দরকারে বাইরে যান এবং গেছেনও বটে। কিন্তু আমি যদি বলি পূজা বা আরতির সময় মোটেও বিগ্রহ বদল হয়নি, হয়েছে অন্য কোনো সময় যখন কেউ ও ঘরে ঢোকে না। ঘুরে ফিরে সেই একই প্রশ্ন আসছে। ঠাকুর ঘরে যেতে বাধা নেই এমন কেউ ওটা সরিয়েছেন। 2-1 দিন তিনি অপেক্ষাও করেছেন, আর কারোর চোখে এই পাল্টাপাল্টি ধরা পড়ে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন। আসলে বিগ্রহ যে নকল তা চট করে ধরা পড়ুক এটা তিনি চাননি। শঙ্করসন চুপ করে নিল। ঘরের মধ্যে অখণ্ড নিস্তব্ধতা। অবশ্যই আমার অনুমান ভুলও হতে পারে। শঙ্করসনই নিস্তব্ধতা ভঙ্গ করল। অর্থাৎ বিগ্রহ বদল আগে না হয়ে 15 তারিখও হতে পারে, এবং তা সকালে পুজোর সময়। সেক্ষেত্রে ভট্টাচার্য মশাই সন্দেহমুক্ত নন। কি বলেন ভট্টাচার্য মশাই? আবার দুপুরের দিকে সবাই যখন একটু গড়িয়ে নিচ্ছেন তখনও হতে পারে। অবশ্যই বিগ্রহ কবে বা কখন বদল হয়েছে সেটা বলা খুব কঠিন। তা কারোর পক্ষে সমর্থন কিংবা বিপক্ষ কাজ করতে পারে। তা যদি হতো তবে সঠিক দিন কোন মস্ত একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতো। একমাত্র পূজা বা আরতির সময় ছাড়া অন্য কোনো সময় বিগ্রহ বদল হয়ে থাকলে ভট্টাচার্য মশাই নির্দোষ। সবার মুখের ওপর আবারও চোখ বুলিয়ে শঙ্করসন বলল, আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন, আর সেখানে কেউ সন্দেহের বাইরে নন। আরও একটা কথা বলি, আমার দৃঢ় বিশ্বাস সোনার বিগ্রহ এখনো বাড়িতেই আছে। ওটাকে লুকিয়ে রাখা হয়েছে। সমস্ত বাড়িতে তল্লাশি চালালে ওটা নিশ্চয়ই পাওয়া যাবে। একজনের 2 চোখের পাতা যেন ঘন ঘন নড়ে উঠল। সেটা শঙ্করসনের দৃষ্টি এড়াল না। শেষের কথাটা তাকে উদ্দেশ্য করেই বলল, আপনারা এবার যে যা ঘরে যান, আমি বাড়ির কর্তার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। এই বলে চুপ করল শঙ্করসন। আস্তে আস্তে সবাই বেরিয়ে গেল। সবার চোখে মুখেই বিদ্বেষের চিহ্ন ফুটে উঠেছে। শুধু ভট্টাচার্য মশাই ব্যতিক্রম। তার মুখ ভাবলেশহীন। ঘরে এখন অরিন্দমশীল, মিস্টার তরফদার আর শঙ্করসন। ব্যাপারটা এখন বুঝতে পারছি মিস্টার শীল। বিগ্রহ বদল বাইরের কারোর দ্বারা হয়নি। আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছিলাম কেউ সন্দেহমুক্ত নন, এমনকি আপনার স্ত্রীও নন। কি বলছেন কি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? অরিন্দমশীল রেগে রাগত কণ্ঠে বলে উঠলেন, দেখুন, অনুসন্ধানে নেবে আমাকে অনেক খোঁজখবর কিন্তু করতে হয়েছে মিস্টার শীল। অনেক জায়গাও যেতে হয়েছে, আবার অনেকের সঙ্গে কথাও বলতে হয়েছে। আপনার স্ত্রী ছোট ভাই তো একজন শিল্পী, নানা রকম ধাতুর মূর্তিও করেন। বাজারে তার যথেষ্ট চাহিদাও আজ শুনেছি, ঠিক কিনা? মিস্টার শীল কোনো জবাব দিলেন না। মিস্টার তরফদার যখন আমার কাছে ওই বিগ্রহের ব্যাপারে তদন্তের প্রস্তাব নিয়ে আসেন, তখন তার মুখে মোটামুটি ঘটনাটা শুনে প্রথমে একটাই প্রশ্ন আমার মাথায় জেগেছিল। শঙ্করসন অরিন্দমশীলের মুখের দিকে তাকিয়ে বলল, এই বিগ্রহটা যে এই বাড়ির 3 পুরুষ ধরে আছে, কখনো চুরির চেষ্টা যেখানে হয়নি, হঠাৎ করে বিমার দরকার পড়ল কেন? 5 লাখ টাকার বিমার প্রিমিয়াম তো আর কম নয়, বছরে অনেকগুলো টাকা। তাছাড়া আপনার আর্থিক অবস্থাও তো আগের মতো নেই। তারপর ঠিক 1 বছরের মাথায় বিগ্রহ চুরি হয়ে গেল, আর আপনিও টাকাটা দাবি করে বসলেন। এটা কি খুব একটা কাকতালীয় ঘটনা নয় বলছেন?
আপনাকেই আমার প্রথম সন্দেহ হয়েছিল মিস্টার শীল। আমাকে? অরিন্দম শীল যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। ভেবে দেখুন, ঠাকুরঘরে আপনার অবাধ গতি, বিগ্রহ অদল বদল করা আপনার পক্ষে মোটেই কষ্টসাধ্য ব্যাপার কিছু নয়। এসব আপনি কি বলছেন? আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি যেসব কোম্পানির সঙ্গে যুক্ত তাদের কোনোটার অবস্থাই ভালো নয়। এদিকে আপনার খরচের বহর কম নয়। আগে আপনাদের রেশের ঘোড়া ছিল এবং সেসব পাট চোখে গেলেও মাঠের সঙ্গে আপনাদের সম্পর্কটা কিন্তু একেবারেই ওঠেনি। আপনি সীমা লঙ্ঘন করছেন শঙ্কর্ষণ বাবু। সে কথায় কর্ণপাত না করে শঙ্কর্ষণ বলল, আমার মনে হলো যেন 5 লাখ টাকার আদায়ের মতলবেই বিমা আপনি কুড়িয়েছিলেন। কষ্ট করে 3টে কোয়ার্টার প্রিমিয়াম দিয়ে ওটা সরিয়ে ফেলা হয়েছে। বিমা কোম্পানির কাছ থেকে টাকাও আদায় করা হবে, আবার সোনার বিক্রয় ঘরেই থেকে যাবে। পরিকল্পনা কিন্তু ভালোই করেছিলেন আপনি। শাট আপ! গর্জে উঠলেন অরিন্দম শীল। চিৎকার করে কোনো লাভ হবে না মিস্টার শীল। আপনাকে সবার সামনে অপদস্থ করতে চাইনি, তাই আপনাকে সরিয়ে এনে আলাদা করে বলছি। আমার মনে হয় ওই সন্দেহ জেগেছিল বলেই আমি গোটা উত্তর এবং মধ্য কলকাতার সমস্ত সোনার দোকানে চষে বেরিয়েছি। আমি একটা ব্রোঞ্জের মূর্তি সোনার জলে পালিশ করতে চাই, এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে কিনা, হালে এমন কাজ কেউ করিয়েছে কিনা, কত খরচ পড়বে, এই ছিল আমার প্রশ্ন। একটা দোকানে জানতে পারি এ মাসে গোড়ার দিকে একটা রাধা গোবিন্দের মূর্তি তারা সোনার জলে পালিশ করেছে। যিনি কাজটা দিয়েছিলেন তার চেহারার সঙ্গে আপনার চেহারাটা কিন্তু মিলে যায়। আপনার ডান চিবুকের কাছে কাটা দাগটা পর্যন্ত তারা বলতে কিন্তু ভুলেনি মিস্টার শীল। এরপরও কি আপনি অস্বীকার করতে চাইবেন যে আপনি ওলট পালট করেননি, নাকি কারিগরটাকে ডেকে আনতে হবে? অরিন্দম শীলের মুখ ব্লটিং পেপারের মতন সাদা, মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না। কিছু মনে করবেন না মিস্টার শীল, আপনাদের বনেদি বংশ। এই কথা জানাজানি হলে খবরের কাগজগুলো একটা সুযোগ পেয়ে যাবে, লুফে নেবে আপনাদের খবর, ডিডি পড়ে যাবে। পুলিশও আপনাকে ছেড়ে কথা বলবে না। আর তার চেয়ে বরং আমি একটা প্রস্তাব দিই, আমার মনে হয় সব দিক থেকেই আপনি রক্ষা পেতে পারেন। অরিন্দম শীল জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। তার চোখ মুখের অবস্থা দেখে মায়াই হচ্ছিল শঙ্কর্ষণের। আপনি বিমা কোম্পানির কাছে করা ক্লেমটা উইথড্র করে নিন, ওদের জানিয়ে দিন যে আপনি মূর্তিটা পেয়ে গেছেন। মিস্টার তরফদারকে আমি অনুরোধ করব তার কোম্পানির বড় কর্তাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে যাতে কোনো শোরগোল না হয় তার ব্যবস্থা করে দিতে। কি বলেন তরফদার বাবু, করবেন তো? তরফদার সচ্ছ্বাসে বলে উঠলেন, মানে আপনি তো বস, আপনার আদেশে শিরদার্য। না না, আপনার অমত নেই তো? অরিন্দম শীলের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল শঙ্কর্ষণ। তিনি নীরবে দুপাশে ঘাড় নাড়লেন। আরও একটা অনুরোধ আপনার কাছে, ঠিক একটা নয়, দুটো। আপনি যদি এখনো লাগাম না টানেন, আমার মনে হয় এই অবস্থা কিন্তু সামাল দিতে আর পারবেন না। তাই অনুরোধ, কবর বদখেয়ালগুলো ছেড়ে দিন, আখেরে আপনার এই মঙ্গল হবে। এই বিরাট বাড়ি আজকাল মস্ত বোঝা। আপনি যদি মেকি আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু অংশ ব্যাংক কিংবা কোম্পানিকে ভাড়া দেন, মোটা টাকা কিন্তু হাতে পাবেন। আর আমার দ্বিতীয় অনুরোধ রইল, পর্চাশ মশাইয়ের মিথ্যে চোরের অপবাদে হয়রানি হয়েছে অনেকটা, তার মাসোয়ারাটা একটু বাড়িয়ে দেবেন। আজকালকার মাগ্নিগণ্ডার দিনে অতগুলো মুখের অন্ন যোগান দেওয়া ওই কটা টাকায় সম্ভব নয়। ভদ্রলোক বড় সৎ এবং ভালো মানুষ। শঙ্কর্ষণের অফিসে বসে কথা হচ্ছে। 10,000 টাকার চেকটা বাড়িয়ে ধরে তরফদার খুশি মনে বললেন, মানে আপনি কোম্পানির অনেক টাকা বাঁচিয়ে দিলেন সমাদদার বাবু। ম্যানেজমেন্ট আপনার পক্ষে অনেক কৃতজ্ঞ। আপনার অনুরোধ তারা মেনে নিয়েছেন, যে ব্যাপারটা ধামা চাপা দিয়ে দিয়েছেন। কিন্তু একটা কথা আমি জানতে খুব ইচ্ছা করছে শঙ্কর্ষণ বাবু,
একটা কথা, হ্যাঁ বলুন না। আচ্ছা, আপনি কি সত্যি মিস্টার শীলকে গোড়া থেকে সন্দেহ করেছিলেন? নিশ্চয়ই। দেখুন, হঠাৎ তার বিগ্রহ বিমা করার দরকার পড়ল কেন? আবার বিমা করার 1 বছরের মধ্যেই ওটা খোয়া গেল, আর মিস্টার শীল 5 লাখ টাকা ক্লেম করে বসলেন। এটা আমার কাছে খুবই সন্দেহজনক বলে মনে হলো, যেন ছকে বাঁধা একটা পরিকল্পনা। কিন্তু অনুমান দিয়ে তো আর কেসের কিনারা করা যায় না, তার জন্য চাই প্রমাণ, আর সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কেন শঙ্কর্ষণ বাবু? প্রমাণ তো আপনি জোগাড় করে দিয়েছেন। সেটা আমি বলেছি। মানে? আরে, উত্তর আর মধ্য কলকাতায় মিলে সোনার দোকান তার কম নয়। অত দোকানে কি ঢু মারা সম্ভব নাকি? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না সমুদ্র বাবু। আমি একবারে বোকা বনে যাচ্ছি। নকল মূর্তিটা যে সোনার জলে পালিশ করা, সেই কথা আপনার মুখেই শুনেছিলাম। ও কাজ নিখুঁতভাবে সোনার দোকানেই করা যায়, তাই আমি আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিলাম মাত্র। আর উনি ভাবলেন সত্যিই আমি সেই দোকানে খোঁজ পেয়েছি। সেই সঙ্গে ডান চিবুকের কাটা দাগটা উল্লেখ করায় তিনি ভাবলেন ধরা পড়ে গেছেন। মাই গড, আপনি তো সাংঘাতিক মানুষ মশাই। ধাপ্পা দিয়ে কাজ হাসিল করে নিলেন। আর কি উপায় ছিল বলুন তো? উনি কি নিজে থেকে নিজের অপকর্মের কথা আমাদের সামনে তুলে ধরতেন নাকি? কিন্তু ওকে যদি গোড়া থেকে সন্দেহ করেছিলেন, তবে সেদিন ওই মিটিংয়ের কি দরকার ছিল? সবাই যে ও কাজ করে থাকতে পারেন এমন বিশ্লেষণই বা আপনার কি দরকার ছিল? ওটা হলো মনস্তত্ত্বের ব্যাপার। মিস্টার সিলির ওপর মানসিক চাপ সৃষ্টি করার জন্যই আমার ওরকম নাটক করা। শুধু ভট্টাচ মশাই নন, বাড়ির অন্যদের ওপরও সন্দেহ সৃষ্টি করে ওকে বেসামাল করাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই নিজের পরিবারের লোকেদের ওপর তার দুর্বলতা থাকবেই। তাদের অনিষ্ট নিশ্চয়ই তিনি চাইবেন না, ফলে তার মনে একটা বিভ্রান্তির সৃষ্টি করা। আপনি লক্ষ্য করেননি আমার বক্তৃতার মাঝে ওর দৃষ্টিতে ফুটে উঠছিল সংখ্যার ছাপ। তারপরই সোজাসুজি ওর দিকে বান ছুড়লাম। ব্যাস, কুপকাত। আপনাকে তবে মনস্তন্ত্র নিয়ে পড়াশোনা করতে হয়েছে মশাই। তরফদার পরিহাস তরল কণ্ঠে বললেন। নিশ্চয়ই। ভালো গোয়েন্দা হতে গেলে একজন ভালো মনস্তত্ত্ব হতে হয় মিস্টার